হ্যালো স্টুডেন্টস, তো আজকে আমরা যে নিউটনের দ্বিতীয় গতিসূত্রটা নিয়ে আজকে আলোচনাটা আমরা করব। যে আগের ক্লাসে আমরা প্রথম গতিসূত্র নিয়ে আলোচনাটা করেছি, কিভাবে তিনি বিজ্ঞানী নিউটন সেই সূত্রতে উপনীত হয়েছিলেন এবং তার থেকে কি কি আমরা জানতে পেরেছিলাম। আজকেও আমরা বিজ্ঞানী নিউটনের যে দ্বিতীয় গতিসূত্র অর্থাৎ দ্বিতীয় একটা স্বীকার্য গতিশীল বস্তু সম্পর্কিত তিনি যে দিয়েছিলেন, সেটা হচ্ছে তিনি সেই সূত্রে কি করে তিনি উপনীত হয়েছিলেন, সেই সূত্রটাই বা কি, পরিবর্তনশীল ভরের বস্তুর ক্ষেত্রে সূত্রটার রূপ কি হবে, এই সমস্ত বিষয়গুলো নিয়ে আমরা আলোচনাটা করব। তো আগে থেকে আমরা কিছু ডায়াগ্রাম এখানে এঁকে রেখেছি যাতে করে আমরা খুব কম সময়ে বিষয়টাকে বোঝাতে পারি। তো বিজ্ঞানীরা কিন্তু যে পরীক্ষা পর্যবেক্ষণ বা প্রকৃতি পর্যবেক্ষণের উপর ভিত্তি করেই কিন্তু যে সূত্রগুলোতে তিনি বিজ্ঞানীরা উপনীত হয়েছিলেন। তো সেই জন্যই এগুলোকে একটা পোস্টুলেট আমরা বলছি, যে যেগুলোকে কিন্তু মৌলিক কোনো সূত্র দিয়ে ব্যাখ্যা করা যাচ্ছে না, এটা যেটা সত্য ঘটনাকেই আমরা তুলে ধরেছি, সেটাই হচ্ছে সূত্র হিসাবে। তো এখানে বিজ্ঞানী নিউটন তিনি বস্তুটাকে এবারে তার গতিটাকে পর্যবেক্ষণ করছিলেন, তার উপরে প্রযুক্ত বল এবং তার বেগ এবং ত্বরণ বিভিন্ন ভৌত রাশিগুলোকে অবজার্ভ করে। তো তিনি কি অবজারভেশন গুলো করছিলেন একটা সুন্দরভাবে আমরা তুলে রেখেছি, যে কোন একটা ধরো বস্তুর রৈখিক গতি হচ্ছে এবং বস্তুটার ভর অপরিবর্তিত রয়েছে, অর্থাৎ বস্তুটার ভর চেঞ্জ হচ্ছে না এবং কোনো কিছু পড়েও যাচ্ছে না বা নষ্ট হচ্ছে না, ভরটা ধ্রুবক রয়েছে। এইরকম একটা বস্তু যেন গতিশীল রয়েছে এবং আমরা জানি কি তার উপর কোনো বল প্রয়োগ যদি না করা হয়, দেখা যাবে কি সে তার যদি বাইরে তার কোনো বাধাহীন পরিবেশে সে গতিশীল রয়েছে, তাহলে তার বেগ যদি কোনো বল না প্রয়োগ করি গতিশীল বস্তুটা দেখা গেছে যে একই বেগ সে নিয়ে চলছে, অর্থাৎ একই বেগে গতিশীল কোনো বস্তুর ত্বরণের মান কত? ত্বরণ হবে 0। তাহলে যখন আমি বল 0 দিচ্ছি, ত্বরণ পাচ্ছি 0। দ্বিতীয়ত, আমরা যদি সেই একই রকম সিস্টেমটা ডিজাইন করে আমি যদি বল একটা প্রয়োগ করি, উক্ত বস্তুটার ভর অপরিবর্তিত আছে, আমরা বস্তুটা ছোট বড় চিত্রে তোমাদের লাগছে, কিন্তু ধরে নাও বস্তুটা ভর সমান রয়েছে। এখন বস্তুটার উপর যদি বল যেটা প্রয়োগ করছি সেটা যদি 0 না হয়ে কোন একটা নির্দিষ্ট মান বিশিষ্ট হয়ে থাকে, কোন একটা স্থির মানের বল, স্থির মান রয়েছে বলটা, তখন দেখা যাচ্ছে বস্তুটার বেগ কি হবে? যেই দিকে বল প্রয়োগ করছি দেখা যাচ্ছে যে বেগ ধীরে ধীরে বাড়ছে। আমরা এখানে চিত্রের মধ্য দিয়ে তোমাদেরকে দেখিয়েছি যে বেগের যে চিহ্ন এবং তার যে দৈর্ঘ্যটা দিয়ে তার মান এবং দিক নির্দেশ করা হচ্ছে, বেগটা ধীরে ধীরে বাড়ছে। অর্থাৎ বেগ বৃদ্ধি হলে কি হয় জানি, একটা ত্বরণ সৃষ্টি হচ্ছে। তাহলে যখনই আমরা দেখতে পাচ্ছি একটা বল যখন প্রয়োগ করছি তখন ত্বরণ কিন্তু 0 হচ্ছে না, ত্বরণ একটা স্থির মানের ত্বরণ পাচ্ছি। কিন্তু আবার যদি বলটার অভিমুখ আমি যদি পরিবর্তন করে দিই, তাহলে বলটার অভিমুখ পরিবর্তন করে দিলে তোমরা দেখো বস্তুটা যেটা গতিশীল ছিল সেই বস্তুটার উপর যদি আমি বিপরীত দিকে গতির বিরুদ্ধে একটা বল প্রয়োগ করি, দেখা যাচ্ছে যে বেগটার মানটা যেটা ছিল ধীরে ধীরে কমতে কমতে ছোট হচ্ছে, অর্থাৎ মন্দন হচ্ছে। কিন্তু এক্ষেত্রে মন্দনের অভিমুখটা দেখো, বেগ পরিবর্তনের হার তো পজিটিভ দিকে তো হচ্ছে না, তাহলে মন্দন কিন্তু হচ্ছে, অর্থাৎ ত্বরণ সৃষ্টি হচ্ছে বিপরীত দিকে, কিন্তু এইদিকে মন্দন হচ্ছে। তাহলে দেখতে পাচ্ছ বল যেই দিকে প্রয়োগ করা হচ্ছে, তাহলে এক্ষেত্রেও বলটা 0 নয়, কিন্তু ত্বরণও 0 হচ্ছে না, কিন্তু তার অভিমুখটা যেই দিকে বল প্রয়োগ করা হয়েছে অভিমুখ এফ এর দিক বরাবর, এক্ষেত্রেও এফ এর দিকে হচ্ছে। বুঝতে পেরেছো? তাহলে বস্তুটার উপর আমি যদি বল প্রয়োগ করি তাহলে বলের অভিমুখেই ত্বরণগুলো হবে। যদি সে গতির বিরুদ্ধে প্রয়োগ করি, ত্বরণও কিন্তু হচ্ছে আমি বল প্রয়োগের দিকে। স্পষ্ট হয়ে যাচ্ছি আমরা বিষয়টা। তাহলে কোন বস্তুর উপর বল প্রয়োগ করলে বস্তুতে ত্বরণ সৃষ্টি হবে, বল না প্রয়োগ করলে কোনো ত্বরণ হচ্ছে না। এবং সেই ত্বরণের অভিমুখটাও হবে কোন দিকে? যখন যেই দিকে বল প্রয়োগ করছি বল প্রয়োগের অভিমুখে, অর্থাৎ এফ এর দিকেই কিন্তু হবে। এখন আমরা আরেকটা এক্সপেরিমেন্ট অর্থাৎ যেগুলো পর্যবেক্ষণ করছিলেন বিজ্ঞানীরা, তাদের যে সারাংশটাকে আমরা তুলে ধরছি। এখন আমরা একটা নির্দিষ্ট ধ্রুবক মানের আমরা বল প্রয়োগ করছি কোনো একটা গতিশীল বস্তুর ওপর।
দেখো গতিশীল বস্তুটা ওপর আমরা যদি একটা স্থির মানের বল বা বলের সমষ্টি বলতে পারি সামেশন চিহ্ন দিয়ে, অর্থাৎ যা কিছু বল ওই বস্তুটার উপর প্রযুক্ত হচ্ছে তাদের যোগফল আমরা কনস্ট্যান্ট বলে রাখছি। সেই বলগুলো একটা ধ্রুবক মানের বল যদি প্রযুক্ত হয়, এখন বস্তুটাকে আমি যদি ভরটাকে এবারে আস্তে আস্তে আলাদা করি, একটা নির্দিষ্ট ভরের বস্তু রেখে আমি m1 ভরের বস্তু রেখে একটা নির্দিষ্ট বল প্রয়োগ করতে দেখা গেল যে ত্বরণ সৃষ্টি হচ্ছে a1। এখন আমি যদি সেই বলটা একই রেখে বস্তুর ভর আমি চেঞ্জ করে অন্য একটা বস্তুর উপর আমি ওই বলটা প্রয়োগ করছি, তখন দেখা যাবে একটা আলাদা ত্বরণ সৃষ্টি হচ্ছে। তৃতীয় ক্ষেত্রেও আমরা যদি আলাদা ভরের একটা বস্তু m3 নিয়ে তার উপর যদি সেই সেম বল প্রয়োগ করছি, দেখা যাবে কি আলাদা একটা ত্বরণ সৃষ্টি হচ্ছে। অর্থাৎ যে ত্বরণটা সৃষ্টি হচ্ছে সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি সেই যে তাদের অনুপাতটা, অর্থাৎ বলের আর ত্বরণের যে অনুপাতটা যেন ধ্রুবক থাকছে। বলের আর যে ত্বরণের যে অনুপাত, যে বলটা প্রযুক্ত হচ্ছে এবং ত্বরণটা যেটা সৃষ্টি হচ্ছে তার যে অনুপাতটা একটা যেন ধ্রুবক থাকছে। তো সেই যে অনুপাতটা ধ্রুবক থাকছে, তো এর দ্বারা আমরা বুঝতে পারছি যে কোনো বস্তুতে যে ত্বরণ সৃষ্টি হচ্ছে এটা কিন্তু ভরের ব্যস্তানুপাতিক হারে উৎপন্ন হচ্ছে। বেশি বল প্রয়োগ যখন করেছিলাম, অর্থাৎ বস্তুর ভর বেশি হলে সেখানটা এই যে আমরা এখানে গাণিতিক ভাবে বুঝতে অসুবিধা হচ্ছে, কোনো যদি গাণিতিক মানগুলো তোমাদের দেওয়া থাকতো বীজগাণিতিক মান না দিয়ে, তাহলে তোমরা একটা স্পষ্ট ধারণা হতো যে বেশি ভারী বস্তু নিই কম ত্বরণ সৃষ্টি হবে, হালকা বস্তু বা কম ভরের বস্তু থাকলে বেশি ত্বরণ সৃষ্টি হবে। এইভাবে আমরা একটা সিদ্ধান্ততে উপনীত হচ্ছি যে বস্তুতে যে ত্বরণ সৃষ্টি হয় বল দেওয়ার ফলে, তাহলে ফার্স্ট জানলাম ত্বরণ সৃষ্টি হয়, তাহলে বল দিলে আমরা এখানে জানলাম তাহলে বল প্রয়োগ করলে ত্বরণ সৃষ্টি হবে। দ্বিতীয়ত ত্বরণের মানটা আমরা জানলাম যে ভরের যে ব্যস্তানুপাতিক সম্পর্কিত। এবারে আমরা চলে আসছি বস্তুর ভরটাকে এখন স্থির রেখে আমরা বিভিন্ন মানের বল প্রয়োগ করছি। দেখো একই ভরের বস্তু আমরা ধরো মনে করছি সববার ভরটাই m রেখেছি, একই ভরের বস্তু নিয়েছি, একই ভরের বস্তু নিয়ে কি করছি ওর উপর বিভিন্ন মানের আমি বল প্রয়োগ করছি। মানগুলো ধরো কোনটা 5, 10, 15 এইভাবে, এখানে f এর একটা মান আছে ধরো। এই বলটা যখনই আমরা প্রয়োগ করছি যে ত্বরণ সৃষ্টি হচ্ছে মনে করি a, যখন আমি বলটা দ্বিগুণ করলাম দেখা গেল 2f ত্বরণ সৃষ্টি হচ্ছে, দ্বিগুণ ত্বরণ। যখন 3 গুণ বল দিচ্ছি 3 গুণ ত্বরণ সৃষ্টি হচ্ছে। অর্থাৎ পর্যবেক্ষণে দেখা গেল যে ত্বরণটা যে মানটা আবার বলের সমানুপাতে, যত বেশি বল তত বেশি ত্বরণ। অর্থাৎ ফার্স্ট আমরা জানলাম বল প্রয়োগ করলে বস্তুতে ত্বরণ সৃষ্টি হচ্ছে, ফার্স্ট অবজারভেশন ত্বরণ সৃষ্টি হবে। দ্বিতীয় অবজারভেশন গুলোতে আমরা পাচ্ছি ত্বরণের মানটা কিরূপ হচ্ছে সেটা আমরা দুটো সমীকরণে আমরা পাচ্ছি। তাহলে এই দুটো সমীকরণকে আমি যদি কম্বাইন করি, 1 নম্বর সমীকরণে যেটা পাচ্ছিলাম ত্বরণের মানটা, দ্বিতীয় নম্বর সমীকরণে পাচ্ছি ত্বরণের মানটা বলের সমানুপাতিক ভরের ব্যস্তানুপাতিক, দুজনকে যৌগিক ভেদের উপপাদ্য থেকে 1 এবং 2 নম্বর থেকে আমরা যদি পাচ্ছি 1, 2 থেকে আমরা যেটা পাচ্ছিলাম দুটো সমানুপাতিক করে দুটো f ভ্যারিজাজ m a, এটা a ভ্যারিজাজ f বাই m আমরা বর্গগ্রহণ করে আমরা f এর আকারে আমরা বলটার পরিমাপ এখানে কিন্তু এই সূত্র থেকে আমরা পাচ্ছি। তো এখানে সমানুপাতিক চিহ্নটা তুললে একটা ধ্রুবক আসবে, এই ধ্রুবকের মানটা এখন আমরা 1 হবে কি করে, যদি একক ভর আমরা একটা নির্দিষ্ট একক ভরের বস্তুর উপর একক বল প্রয়োগ করলে বা যদি একক ত্বরণ সৃষ্টি হয়ে যায় যে বলটা প্রয়োগ করে তাকে যদি আমি একক বল বলে একটা ধরে নিই, সেই একক বলের ক্ষেত্রে তখন k এর মানটা কি হয়ে যায় 1 হয়ে যায়। একক বল কাকে বলা হয় না, একক ভরে বস্তুর উপর একক ত্বরণ সৃষ্টি করতে যে বল লাগে সেটাই হচ্ছে একক বল। সেই বলের প্রয়োগের ক্ষেত্রে আমরা পেয়ে যাচ্ছি k এর মান 1। তখন তো বলের যে নির্ণয়ের যে রাশিমালাটা আমরা পাচ্ছি f সমান ma। তো এটাই হচ্ছে আমরা পরিবর্তনশীল নয় অপরিবর্তনশীল ভরের ক্ষেত্রে বস্তুর যে বল
ভর এবং ত্বরণের সম্পর্কযুক্ত রাশিমালাটা পেলাম। এটার গাণিতিক যে এটার যে ভাষায় যে প্রকাশ করলে যে সূত্রটা বা স্বীকার্যটা পাবো সেটাই হচ্ছে নিউটনের দ্বিতীয় গতিসূত্র। সেটা কি না, কোনো বস্তুর উপর বল প্রয়োগ করলে ত্বরণ সৃষ্টি হবে এবং সেই ত্বরণের মান এবং বস্তুর ভরের মানের গুণফলই হচ্ছে বস্তুর উপর প্রযুক্ত বলের মানের সমান। তাহলে কোনো বস্তুতে বল প্রয়োগ করলে ত্বরণ সৃষ্টি হবে এবং বস্তুতে কত বল প্রয়োগ করেছি সেই বলের মান বস্তুর ভর এবং সৃষ্ট ত্বরণের গুণফলের সমান। এটাই হচ্ছে একটা অবজারভেশনের উপর ভিত্তি করে বিজ্ঞানী নিউটন যেটা দিয়েছিলেন। ভর যদি পরিবর্তন না হয়ে স্থির থাকে তখন হচ্ছে এইভাবে আমরা ডিরাইভ করেছি। তবে বিজ্ঞানী নিউটন কিন্তু তিনি যে সূত্রটা দিয়েছিলেন সেটা কিন্তু ভর বেগের ধারণার উপর ভিত্তি করে তিনি দিয়েছিলেন। অর্থাৎ এখানে যেটা আমরা জানলাম কমন সেন্সের উপর ভিত্তি করে সূত্রটা বিজ্ঞানী নিউটন কিন্তু দিয়েছিলেন পরিবর্তনশীল বস্তুর ক্ষেত্রে। তো পরিবর্তনশীল বস্তুতে যাওয়ার আগে আমরা যেটা এখানে আলোচনা করছি সরল রৈখিক গতির ক্ষেত্রে যে নিউটনের সূত্রটা এটা। তো সরল রৈখিক গতি না হয়ে অন্য কোনো গতির ক্ষেত্রে অর্থাৎ বৃত্তাকার কিংবা অন্য কোনো গতির ক্ষেত্রে কি নিউটনের গতিসূত্রটা প্রযোজ্য হবে? হ্যাঁ। তো সরল রৈখিক গতি না হয়ে যদি বৃত্তীয় গতি হয়ে থাকে, বৃত্তাকার পথে গতিশীল কোনো বস্তু, তো এক্ষেত্রে তো আমরা জানি প্রতি মুহূর্তে তার বেগের অভিমুখ চেঞ্জ হচ্ছে, মানে কি তার ত্বরণের অভিমুখ আমরা জানি সবসময় কেন্দ্রের বরাবর হচ্ছে ত্বরণের অভিমুখ। তো নিশ্চয়ই কেন্দ্র বরাবর আমরা কিন্তু একটা বল প্রয়োগ হচ্ছে বস্তুটার উপর, যে বস্তুটা ঘুরছে সেই বস্তুটার উপর কিন্তু একটা কেন্দ্রাভিমুখী বলও কিন্তু আমরা কাজ করতে করে, সেটা আমরা জানি। যে কোনো আমরা যেমন পৃথিবীর গতির ক্ষেত্রে দেখি পৃথিবী কিন্তু সূর্যকে কেন্দ্র করে ঘুরছে, তো সূর্য পৃথিবীকে কিন্তু টানছে, সেই যে বলের অভিমুখেও কিন্তু একটা ত্বরণ থাকছে। অর্থাৎ এক্ষেত্রেও বলের অভিমুখ আর ত্বরণের অভিমুখ কিন্তু একই হয়, আমরা এটা জেনেছি বৃত্তীয় গতির ক্ষেত্রে। তো এখন যেটা আছে যে আমরা বিজ্ঞানী নিউটন যেভাবে সূত্রটা কিন্তু বাস্তবে উপনীত করেছিলেন সেটা কিন্তু ভরবেগের সূত্রের উপর ভিত্তি করে, ভরবেগের ধারণার উপর ভিত্তি করে, যে পরিবর্তনশীল ভর যদি হয় অর্থাৎ কোন জায়গায় বস্তুর ভর ধীরে ধীরে কমছে বা বাড়ছে এই সমস্ত ক্ষেত্রে তিনি সেখানে কিন্তু ভরবেগের ধারণা নিয়ে এসেছিলেন। ভরবেগ, কোন একটা বস্তুর ভর যদি m হয় তার বেগ যদি v হয়, দুজনের গুণফলকে বলা হচ্ছে তার ভর এবং বেগ। তো এক্ষেত্রে আমরা জানি u v এইগুলোকে আমরা প্রাথমিক বেগ অন্তিম বেগ বলে থাকি। তো আমরা যদি প্রাথমিক কোন বস্তুর ভরবেগ বলি তাহলে সেটা হচ্ছে mu, কোন বস্তুর ভর বেগ পরবর্তীতে হলো অন্তিম ভরবেগ সেটা হচ্ছে mv। অর্থাৎ কোন গতিশীল বস্তুটা ধরো যাচ্ছে, কোন একটা অবস্থানে তার ভর ছিল m আর কোন একটা অবস্থানে, অর্থাৎ পরিবর্তনশীল ভর এখানে না ধরে যদি আমি বস্তুটার বেগটা চেঞ্জ হচ্ছে ধরে করি mu ছিল হয়ে গেল mv। তো এই দুজনের গুণফলের কোন একটা পরিবর্তন হলেই কিন্তু ভরবেগ পরিবর্তন হয়ে যাবে। বেগটা ধরো চেঞ্জ না হয়ে ভরটা চেঞ্জ হচ্ছে তবুও ভরবেগের পরিবর্তন হবে। তো এই ভরবেগের পরিবর্তনের হার প্রযুক্তি বিজ্ঞানী নিউটন বলেছিলেন যে ভরবেগের যে পরিবর্তনটা হবে, ভরবেগের পরিবর্তন মানে কি শেষ ভরবেগ মাইনাস প্রাথমিক ভরবেগ, এই যে পরিবর্তনের হার মানে কি সময়ের সাপেক্ষে ভরবেগের যে পরিবর্তন, এইটা তিনি বলেছিলেন যে বলের সমানুপাতিক। তাহলে ভরবেগের পরিবর্তনের হার প্রযুক্ত বলের সমানুপাতিক হবে। অর্থাৎ কারণ কি পরিবর্তনশীল ভরের ক্ষেত্রে বেগ চেঞ্জ হওয়ার সঙ্গে সঙ্গে ভরও যদি চেঞ্জ হয় এই দুজনের গুণফলের মধ্যে কিন্তু দুজনের পরিবর্তনটা ধরা থাকছে। তিনি কিন্তু নিউটন কিন্তু যে ভরের পরিবর্তন হলে তিনি যে সূত্রটি উপনীত হয়েছিলেন এভাবে। তো এখান থেকেও কিন্তু আমরা নিউটনের যে ভর পরিবর্তন না হলে যে সূত্রটা আমরা পেয়েছিলাম সেখানেও সরাসরি চলে আসতে পারবো। আমরা যদি এখানে যদি সমানুপাতিক চিহ্নটা তুলে দিয়ে কে ধ্রুবক লাগাই একটা এবং এমটা কমন নিয়ে ভরটা ধরো মনে করো পরিবর্তন হচ্ছে না, v মাইনাস ইউ বাই টি। এখন v মাইনাস ইউ বাই টি এটা তো ত্বরণকে নির্দেশ করে আমরা জানি কে এম এ। এখন
একক ভরের ক্ষেত্রে আমরা জানি k সমান 1 হবে, a সমান m ইনটু a। তাহলে পরিবর্তনশীল ভর হলেও কি হচ্ছে, তখন কিন্তু আমরা প্রয়োগটা করব এই পর্যন্ত রেখে। ভর পরিবর্তন হয় কোন কোন ক্ষেত্রে সেই বিষয়গুলো তোমরা নিশ্চয়ই আমরা পরে যখন ভরবেগের সংরক্ষণ সূত্র নামক একটা যে সূত্র আলোচনা করব সেক্ষেত্রে আলোচনাটা আরো বিস্তৃতভাবে করব। তো ভর পরিবর্তন হয়ে যায় বিশেষ করে তোমরা যেমন রকেটের বিশেষ করে উদাহরণ তোমরা জানো যে রকেট একটা জ্বালানি নিয়ে কিন্তু মহাশূন্যের দিকে উড়ে যায়, তার জ্বালানি পুড়ে পুড়ে নষ্ট হয় এবং তার বিনিময়ে সে গতি পায়। তো এই ক্ষেত্রে ভরটা পুড়ে নষ্ট হয়ে যাচ্ছে, মানে ভর এর যে পরিবর্তন হচ্ছে, অন্য ভরে রূপান্তরিত হচ্ছে, গ্যাস জাতীয় পদার্থে ভর ধ্বংস হচ্ছে না কিন্তু ভর রূপান্তরিত হয়ে অন্য অংশতে চলে যাচ্ছে। তো সেই ক্ষেত্রে ভরের পরিবর্তনকে কাজে লাগিয়েই কিন্তু সেখানে ভরবেগের যে আমরা বড় সংরক্ষণ সূত্র পড়ব সেখান থেকেই আমরা সেই পরিবর্তনশীল ভরের বস্তুর গতির গুলো আমরা আলোচনা করব। তো এই ক্ষেত্রে বিজ্ঞানী নিউটনের দেওয়া সূত্রটাকে আমরা ভর স্থির রেখে সূত্র দিয়ে উপনীত হতে পারি, কিংবা ভরবেগের পরিবর্তন থেকেও তিনি যে প্রকৃতপক্ষে সূত্রটা দিয়েছিলেন সেখান থেকেও আমরা নিউটনের দ্বিতীয় গতি সূত্রতে আমরা এটা থেকে F সমান m a সূত্র প্রমাণ করতে পারি। তো এক্ষেত্রে আমরা বিভিন্ন যে বইগুলো তোমরা ফলো করবে, আমরা ফার্স্ট যে উদাহরণগুলো তুলে ধরেছিলাম বস্তুর যখন ভর অপরিবর্তিত থাকে, তো কখনো কখনো সরাসরি আমরা দেখতে পাচ্ছি যে কোনো বস্তুর তো আমরা বলটা পরিমাপ করাই আমাদের লক্ষ্য। তো দেখা গেছে যে বলের মানটা কোনো বস্তুতে কত বল প্রযুক্ত হচ্ছে দেখা গেছে যে সে ভরের সমানুপাতিক, আবার কোনো বস্তুতে যে কত বল প্রযুক্ত হচ্ছে সেটা যে কত বল প্রযুক্ত হচ্ছে সেটা কত ত্বরণ সৃষ্টি করতে পারছে তার সমানুপাতিক। সেই দুজনকে কম্বাইন করে আমরা পেয়ে যাচ্ছি এম এ, এবং সেখান থেকে সমানুপাতিক ধ্রুবককে নিয়ে এসেও আমরা এফ সমান এম এ এই সূত্রতে উপনীত হতে পারি। অর্থাৎ আমরা বলের যে মানগুলোকে মাথায় রেখে ভ্যারিজেস কার উপর নির্ভর করছে সেইগুলো দিয়েও আমরা সমীকরণে পৌঁছতে পারি। যেখানে আমরা আগে করেছিলাম কিন্তু ত্বরণটা কিভাবে সৃষ্টি হচ্ছে তার উপর ভিত্তি করে, তো সেখান থেকে ত্বরণটা যে আমরা উপনীত হয়েছিলাম ত্বরণ থেকে কিন্তু আমরা এই সূত্রতে উপনীত হয়েছিলাম। এক্ষেত্রে কিন্তু আমরা বিভিন্ন বইতেও আমরা দেখেছি যে এই রকম ভাবেও তোমরা সূত্রটাতে উপনীত হতে পারো, কোনো অসুবিধা নেই। তো এটাই হচ্ছে নিউটনের যে দ্বিতীয় সূত্র। তো এই নিউটনের দ্বিতীয় সূত্র থেকে আমরা কি পাচ্ছি না বলের পরিমাপ আমরা করতে পারছি, এবং বলের পরিমাপটা বস্তুর ভর এবং ত্বরণ দুজনের গুণফলের সমানুপাতিক। তো এখন এই প্রসঙ্গে যে আমাদের যেটা জানবো যে এই বল এবং এই সূত্রটা থেকে আমরা আর কি কি জানতে পারছি, বা বিশেষ করে বলের সংজ্ঞা একটা আমরা জানতে পারছি এবং বলের বিভিন্ন একক এবং এককগুলোর মধ্যে সম্পর্ক কিন্তু আমরা জানতে পারবো। তো সেই বিষয়টা কি, যে কোনো বস্তুর বল নির্ণয়ের যে রাশিমালা আমরা পেয়ে গেলাম এসআই পদ্ধতিতে, এই যে রাশিমালা থেকে আমরা পাবো বলের একক আমরা বলবো নিউটন। তো আমরা বল পরিমাপ আমরা পরম এককেও করে থাকি আর অভিকর্ষীয় এককেও আমরা এই পরিমাপগুলো করে থাকি। বলের যে পরিমাপগুলোর কথা আমরা বলছি আর কি। তো সেই পরিমাপটাতে আমরা জানি বলকে এসআই পদ্ধতিতে পরিমাপ করা হয় নিউটন দিয়ে, সিজিএস পদ্ধতিতে পরিমাপ করা হয় ডাইন দিয়ে। তো এই এক নিউটন বল, এই সমীকরণ থেকে দেখো এক নিউটন বল যদি এসআই পদ্ধতিতে বলি তাহলে 1 কেজি ইনটু মিটার পার সেকেন্ড স্কয়ার। তো এখন এই আবার ডাইন সমান তোমরা জানো কি, নিউটন সমান তোমরা এখানে লিখে রাখো কেজি মিটার পার সেকেন্ড স্কয়ার, আর এখানে হচ্ছে গ্রাম সেমি পার সেকেন্ড স্কয়ার। তো কেজি কে যদি যে গ্রামে রূপান্তরিত করো 1000 গ্রাম পেয়ে যাবে, আর মিটারকে 100 সেন্টিমিটার পার সেকেন্ড স্কয়ার। তো এই দুজনকে দেখো 10 টু দি পাওয়ার 3 আর 2 হয়ে 5 গ্রাম সেমি পার সেকেন্ড স্কয়ার। এখন গ্রাম সেমি পার সেকেন্ড স্কয়ার তো ডাইন বলি, তাহলে 10 টু দি পাওয়ার 5 ডাইন। তো এখন
1 নিউটন সমান যদি 10⁵ ডাইন হয়, 1 ডাইন সমান কত নিউটন হবে? 1/10⁵ নিউটন কিংবা 10⁻⁵ ডাইন, সরি 10⁻⁵ নিউটন। এইভাবে পারস্পরিক যে সমীকরণগুলো তোমরা রূপান্তরিত করতে পারবে। এটা হচ্ছে পরম এককে। ঠিক অভিকর্ষীয় এককেও আমরা বলের কিছু একক পেয়ে থাকি। অভিকর্ষীয় এককে বলের একক বলতে কি, 1 কেজি ভরের বস্তুকে যদি এসআই পদ্ধতিতে বলি এটাকে বলা হচ্ছে কেজি ওয়েট। কেজি ওয়েট কিংবা এখানে তোমরা কেজিএফ কথাটা লিখতেও ব্যবহার করতে দেখবে বইটাতে, কেজিএফ। তো 1 কিলোগ্রাম ভরের বস্তুকে পৃথিবী যে বল দ্বারা টানে সেইটাকেই সরাসরি আমরা বলছি অভিকর্ষীয় একক। তো 1 কেজিএফ সমান, তাহলে 1 কেজি ভরের বস্তুকে পৃথিবী যে বল দ্বারা টানে 1 কেজি গুণিতক 1 কেজি এফ সমান, তাহলে 1 কেজি গুণিতক জি এর মানটা কত? 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে কেজি মিটার পার সেকেন্ড স্কয়ার হচ্ছে 9.8 নিউটন। তো 1 কেজিএফ এটা হয়ে যাবে 9.8 নিউটন। ঠিক সেরকম সিজিএস পদ্ধতিতে যে অভিকর্ষীয় এককটা হবে গ্রাম ওয়েট কিংবা গ্রাম এফ, জিএফ। তো গ্রাম ওয়েটও ঠিক সেই রকম ভাবে আমরা এখানে পেয়ে যাব 1 গ্রাম ইন্টু 980 সেন্টিমিটার পার সেকেন্ড স্কয়ার, অর্থাৎ 980 ডাইন। তো এইভাবে 1 গ্রাম ওয়েট সমান এত ডাইন, 1 কেজিএফ সমান এত নিউটন। নিশ্চয়ই তোমরা এই সম্পর্কগুলো বুঝতে পারছো, এবং এগুলো বিভিন্ন গাণিতিক প্রশ্নতে যদি এককগুলো বিভিন্ন ভ্যারাইটির দেওয়া থাকে তো সেখানে তোমরা সেটাকে ইউজ করে তো এর মানগুলোকে তোমরা নির্ণয় করতে পারবে। তো এখান থেকে বলের সংজ্ঞা তোমরা জানলে, বল কাকে বলে না, একক বল, একক ভরের সংজ্ঞা, বল বিষয়টা কি, বলের যে পরিমাপটা পেলাম, বলের এককগুলো জানলাম, এককগুলোর মধ্যে সম্পর্কও করলাম। সঙ্গে সঙ্গে যদি এই সমীকরণটাকে কাজে লাগিয়ে, অর্থাৎ যে দুভাবেই আমরা নির্ণয় করি না কেন বলের সমীকরণটা যেটা আসে F সমান m, এখান থেকে তোমাদের মাত্রাটা যদি বলের মাত্রা নির্ণয় করতে দাও, নিশ্চয়ই ভরের মাত্রা m আর ত্বরণের মাত্রা LT-2, তাহলে বলের মাত্রাটা আমাদের কি হবে? mLT-2। তো এইভাবে মাত্রা নির্ণয়, এইগুলোর সম্পর্কগুলো নিশ্চয়ই তোমরা সুন্দর করে এগুলো নিশ্চয়ই বুঝতে পারবে, বইটাকে ভালো করে পড়বে। তো এর পরবর্তী ক্লাসে আসবো নিউটনের যে তৃতীয় স্বীকার্য বা তৃতীয় গতিসূত্র নিয়ে, যেখানটায় তিনি সেই সূত্রতে কিভাবে উপনীত হতে গেলে আমাদেরকে সর্বপ্রথম ধরতে হবে একটা সংস্থার কথা ভাবতে হবে, এবং সেখানে বলগুলো আভ্যন্তরীণ না বাহ্যিক সেই বিষয়টা স্পষ্ট হতে হবে, এবং সেই সূত্রটা আমরা পরবর্তী ভিডিওতে আলোচনা করব। তো তোমরা এই ভিডিওটা দেখো এবং সেখান থেকে যদি কোনো প্রশ্ন আসে তোমরা কমেন্ট করবে।